হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিওই, যেটা হচ্ছে আমরা দেখবো প্রাণীদের গমন। তো প্রথমে আছে আমাদের মাছের গমন। তো মাছের আকৃতি হচ্ছে মাকু আকৃতির শেপ থাকে প্রতিটা মাছের। তো সেক্ষেত্রে তারা জলের বাধাকে অতিক্রম করে সহজে সামনের দিকে এগোতে পারে তাদের আকৃতিটার জন্য, সেটা হচ্ছে মাকু আকৃতি। আর এদের গমনে সাহায্য করে পেশি এবং পাখনা। তো মাছের দেহে কটা পাখনা আছে? একটা আদর্শ মাছের 7টা পাখনা দেখা যায়। অনেকে এটা ভুল করে যে 7 জোড়া পাখনা লিখে দেয়, সেটা কিন্তু নয়, 7টা পাখনা। এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা আমাদের কটা থাকে মাছের? একটা। এটা হচ্ছে পুচ্ছ পাখনা, সেটা কটা থাকে? একটা। এটা হচ্ছে পায়ু পাখনা, এটা কটা থাকে? একটা। ঠিক আছে। এটা হচ্ছে বক্ষ পাখনা, এটা কটা থাকে? এক জোড়া। এটা কটা থাকে? এক জোড়া বা দুটো। আর এটা হচ্ছে স্ট্রোনি পাখনা, এটা কটা থাকে? এটা এক জোড়া বা দুটো। তাহলে টোটাল কটা হলো? দুটো দুটো চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই হলো মাছের 7টা পাখনা। আচ্ছা, পাখনাগুলোর বৈশিষ্ট্য কি? পাখনাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে পাখনাগুলো রশ্মি বিশিষ্ট হয়, অর্থাৎ জলের চাপে এগুলো যাতে ছিঁড়ে না যায় তার জন্য রশ্মি বিশিষ্ট হয়। আর এছাড়াও কি থাকে? এছাড়াও থাকে হচ্ছে পেশি, যেটা হচ্ছে মায়াটম পেশি। মায়াটম পেশিগুলো এরকম ভি আকৃতির মায়াটম পেশি হয়, যেটা হচ্ছে মেরুদণ্ডের দুপাশে এরকম ভাবে সজ্জিত থাকে। ভি আকৃতির মায়াটম পেশি। মায়াটম পেশি হচ্ছে মায়াটম পেশি, ভি আকৃতির মায়াটম পেশি। মায়াটম পেশিগুলি আন্দোলিত হলে মাছেরা গমনে মাছেদের গমনে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? মাছরা যেদিকে গমন করতে চায়, অর্থাৎ এ যদি উপরের দিকে যেতে চায় তাহলে নিচের দিকের পেশিগুলো সংকুচিত হবে এবং এটাকে উপরের দিকে ঠেলে দেবে মাথাটাকে। তো ফলে মাছেরা উপরের দিকে গমন করবে। আর পাখনা তো গমনের অঙ্গ হিসেবে সাহায্য করছে, জলকে কাটতে সাহায্য করছে পাখনা। আর পুচ্ছ পাখনা কি করছে? পুচ্ছ পাখনা হচ্ছে দিক নির্দেশে সাহায্য করছে। অর্থাৎ এ যদি ডানে যায় পুচ্ছ পাখনা বাম দিকে যাবে, আর এ যদি ডান দিকে যায় এ যদি বাম দিকে যায় পুচ্ছ পাখনা ডান দিকে আসবে। অর্থাৎ এরকম ভাবে দিক নির্দেশে সহায়তা করছে। এই হলো আমাদের মাছের গমন। তো মাছের গমন থেকে কোশ্চেন আসে মূলত মাছেদের কটা পাখনা দেখা যায়, যেটা হবে 7টা, এবং কি কি? পৃষ্ঠ, পুচ্ছ, পায়ু, শ্রোণী এবং বক্ষ পাখনা। আর মায়াটম পেশির ভূমিকা লেখো, তোমাদের বইতে খুব ভালোভাবে দেওয়া আছে, দেখবে। যেটা হচ্ছে আন্দোলিত হয়, যেটা মেটাক্রোনাস ছন্দ বলা হয়। কি বলা হয়? মেটাক্রোনাস ছন্দ। এটা কোশ্চেন আসে যে মেটাক্রোনাস ছন্দটা কি। যেটা হচ্ছে মাছের দিয়ে দেখা যায় মায়াটম পেশির জন্য। মায়াটম পেশি আন্দোলিত হলে ভি আকৃতির মায়াটম পেশি ইয়ের দুপাশে সাজানো থাকে ভি আকৃতির মায়াটম পেশি। তো সেক্ষেত্রে সেগুলো আন্দোলিত হলে মাছেরা গমনে সহায়তা পায়, সেটাই হচ্ছে মেটাক্রোনাস ছন্দ। এই গেল মাছের গমন। এরপরে আসছে পাখির গমন। তো আমাদের গমন পদ্ধতি কখনোই লিখতে আসে না যে এর গমন পদ্ধতি লেখো বা এরকম কিছু। সেখানে কি আছে, ছোট ছোট কোশ্চেন তুলে দেয়। যেমন পাখির গমন পদ্ধতিতে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা একটু সেই হিসাবে আমরা একটু পড়ি। তো প্রথমে আসি রেমিজেস এবং রেকটিসেস। রেমিজেসটা কি? পাখিদের ডানাতে, যেমন একটা আদর্শ পাখি ধরি পায়রা, পাখিদের ডানাতে হচ্ছে 23টা পালক সারিবদ্ধভাবে সাজানো থাকে, সেটাকে বলা হচ্ছে রেমিজেস। এটা কোথায় দেখা যায়? ডানা। আর রেক্ট্রিসেস, এটা কোথায় যায়? 12টা। এটাকে বলা হয় পুচ্ছ পাখনা। রেক্টিসেস, রেক্টিসেস কি করে? রেক্টিসেস দিক নির্দেশে সাহায্য করে, অর্থাৎ দাঁড় হিসেবে সাহায্য করে, ব্রেকার হিসেবে সাহায্য করে এবং দিক নির্দেশে সাহায্য করে, যেটা হচ্ছে রেক্টিসেস। কোনো পাখির
লেজে থাকে রেকটিসিস, 12টা থাকে, 12টা পাখনা থাকে, 12টা পালক থাকে। কোথায় দেখা যায়? লেজে। এই গেল রেমিজেস এবং রেকটিসিসের ব্যাপারটা। আর কি আছে? আর পাখিদের 3টে পেশি আছে যেটা পাখিদের উড্ডয়নে সাহায্য করছে। সেই 3টে পেশি কি কি? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস। এই 3টে পেশির নাম লিখতে আসতে পারে যে পাখিদের উড্ডয়নে সাহায্যকারী 3টি পেশির নাম লেখো। কখনোই পাখির উড্ডয়ন প্রক্রিয়া লিখতে আসে না, তো আসে হোয়াট ইজ রেমিজেস, মানে রেমিজেস এবং রেকটিসিস কি জিনিস, আর পাখিদের উড্ডয়নে 3টে পেশির ভূমিকা, যেটা হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস। তো এই পেক্টোরালিস মেজর কি করে? পেক্টোরালিস মেজরটা ডানাটাকে মাটির দিকে আনতে এরকমভাবে চাপ দিতে সাহায্য করে, ফলে পাখি উপরের দিকে উঠতে পারে, পেক্টোরালিস মেজর। এবং পেক্টোরালিস মাইনরটা পাখির ডানাকে উপরের দিকে ওঠাতে সাহায্য করে এবং পাখিকে পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনরের সংকোচন প্রসারণের দ্বারা পাখির ডানা, বলে না পাখির ডানা চাপটাই সেরকম একবার বাড়িয়ে দেয় একবার ওঠে। তো পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনরের প্রভাবে তো এর ফলে পাখি আকাশে উঠতে পারে। এই পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিসের এই দুটোর মধ্যে সংযোগরত কোরাকো ব্রাকিয়ালিস একটা পেশি আছে যেটাও উড্ডয়নে সাহায্য করে। তো পাখির উড্ডয়ন থেকে এই 3টে কোশ্চেনই আসে, মানে রেমিজেস কি, রেকটিসিস কি এবং 3টে পেশির নাম লেখো। তোমরা একটু 3টে পেশির নাম ভালো করে পড়ে যাবে, বানানটা ঠিক লিখবে। এরপরে আসছে মানুষের দ্বিপদ গমন। তো মানুষের দ্বিপদ গমনে কি কি আছে? মানুষের দ্বিপদ গমনটা আমরা সেইভাবে পড়বো না, এখান থেকে যে সকল কোশ্চেন আসতে পারে সেই রকম ভাবেই আমরা এই অংশটা একটু পড়ার চেষ্টা করি, যেটা হচ্ছে মানুষের দ্বিপদ গমনে কোন কোন অস্থিসন্ধি কাজ করে এবং কোন কোন পেশি কাজ করে। তো প্রথমে আসি অস্থিসন্ধিতে। তো মানুষের দিয়ে দু রকমের অস্থিসন্ধি দেখা যায়, একটা সচল এবং একটা অচল অস্থিসন্ধি। যে মানুষের দ্বিপদ গমনে শুধুমাত্র সচল অস্থিসন্ধি ক্রিয়া করে, আর অচল অস্থিসন্ধি যেমন আমাদের মস্তিষ্কে থাকে, মস্তিষ্কের যে করোটি হাড়গুলো সেগুলো অচল অস্থিসন্ধি। তবে সচল অস্থিসন্ধি গুলোই মানুষের দ্বিপদ গমনে সহায়তা করে। তো সচল অস্থিসন্ধির মধ্যে কি আছে? একটা হচ্ছে কবজা সন্ধি, আর একটা বল ও সকেট সন্ধি। তো কবজা সন্ধিতে কি আছে? কবজা সন্ধি হচ্ছে আহ যেখানে হচ্ছে একটা অস্থির যে গোলাকার অংশ আর একটা অস্থির অর্ধ গোলাকার অংশের সাথে যে সন্ধিটা তৈরি হয়, যেমন হচ্ছে একটা অস্থি সন্ধি, এর গোলাকার একটা অংশ তলদেশ আর একটা অর্ধ গোলাকার তলদেশ, আরেকটা সন্ধি আরেকটা হাড়ের অর্ধ গোলাকার তলদেশ, সেটার সাথে যে সন্ধিটা তৈরি হয় এটা হচ্ছে বল এবং সকেট সন্ধি। এবার সে থাকে লিগামেন্ট থাকে, বল এবং সকেট সন্ধি তৈরি হয়। তো এটা কোথায় দেখা যায়? হাঁটু, কোথায় কোথায় দেখা যায়? হাঁটুতে দেখা যায় আর কনুইয়ে দেখা যায়। কনুইয়ের এখানে হচ্ছে আমাদের হিউমেরাসের সাথে রেডিয়াস এবং আলনার যে সন্ধিটা সেটা হচ্ছে বল এবং সকেট কবজা সন্ধি, সেটা হচ্ছে কবজা সন্ধি। তো কবজা সন্ধিতে কি হয়? কবজা সন্ধিতে হয় হচ্ছে আমরা হাতটাকে যে কোনো একটা দিকেই ঘোরাতে পারি, অর্থাৎ এইরকম ভাঁজ করতে পারছি আর এরকম স্ট্রেট করতে পারছি, কখনো এরকম পেছন দিকে ভাঁজ করতে পারি না, শুধুমাত্র একদিকেই ভাঁজ করতে পারি। এটা হচ্ছে বল এবং সকেট সন্ধি। তো
সরি, এটা হচ্ছে কবজা সন্ধি, যেটা শুধুমাত্র একদিকেই মুভমেন্ট করা যায়। আর বল এবং সকেট সন্ধিতে কি বলেছে, বল এবং সকেট সন্ধিতে একটা সন্ধি যে সকেট থাকে সেটার মধ্যে আরেকটা, একটা অস্থির যে সকেট থাকে সেটার মধ্যে আরেকটা অস্থির বল অংশটা ঢুকে থাকে। ধরো এই একটা অস্থি, ধরো এরা হচ্ছে স্ক্যাপুলা, এখানে যে একটা সকেট আছে, পুরো একটা গর্ত, এর মধ্যে কি করে, এর মধ্যে আমাদের যে রেডিয়াসটা আছে, সরি হিউমেরাস আছে, হিউমেরাসের বল অংশটা এর সকেটের সাথে ঢুকে যায়, অর্থাৎ এখানে একদম সকেটের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে কি তৈরি হয়, বল এবং সকেট সন্ধি তৈরি করে। আচ্ছা, বল এবং সকেট সন্ধি কি 380 ডিগ্রি ঘুরতে 360 ডিগ্রি ঘুরতে পারে? যেমন এই যে আমাদের হাতটাকে এই পুরোটাই ঘোরাতে পারছে, এটা হিউমেরাস, আর এটা হচ্ছে স্ক্যাডেল সন্ধি যেটাকে বলে আমাদের কাঁধের সন্ধি, সেখানে হিউমেরাসের সাথে স্ক্যাপুলার যে সন্ধিটা সেটা হচ্ছে বল এবং সকেট সন্ধি, পুরোটা 360 ডিগ্রি আমরা ঘোরাতে পারছি। এটা হচ্ছে বল এবং সকেট সন্ধি। আরেকটা আছে আমাদের কোমরে অর্থাৎ শ্রোণী চক্র, এটা হচ্ছে কাঁধের সন্ধি আর শ্রোণী চক্র। কাঁধের সন্ধি এবং শ্রোণী চক্রের সন্ধি হচ্ছে বল এবং সকেট সন্ধি। তো এখান থেকে কোশ্চেন আছে কবজা সন্ধি কি, উদাহরণ দাও, আর বল এবং সকেট সন্ধি কি তার উদাহরণ দাও। তো আমরা দেখলাম কি সচল অস্থি সন্ধি অর্থাৎ কবজা সন্ধি এবং বল ও সকেট সন্ধি। এখন এই সন্ধিগুলো যে সচল সন্ধি অর্থাৎ দুটো হাড়ের মধ্যে ঘষা তো লাগছেই সন্ধিতে, তো সেই ঘর্ষণকে প্রতিহত করার জন্য কি থাকে, আমাদের অস্থি সন্ধিতে থাকে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। কি থাকে, সাইনোভিয়াল তরল থাকে। সাইনোভিয়াল তরল কি করে, আমাদের অস্থি সন্ধিতে দুটো অস্থির মধ্যে ঘর্ষণকে প্রতিহত করে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা অস্থি, আর এটা হচ্ছে আরেকটা অস্থি। তো এদের মাঝখানে কি থাকে, এদের মাঝখানে এই জায়গাটায় থাকে হচ্ছে সাইনোভিয়াল তরল থাকে, অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড, যেটা হচ্ছে আমাদের অস্থিসন্ধির ঘর্ষণকে প্রতিহত করে। আর এখানে কি থাকে, সাইনোভিয়াল পর্দা থাকে, সাইনোভিয়াল পর্দা থাকে। আর এটা থাকে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড থেকে, যেটা আমাদের দুটো অস্থির মধ্যে ঘর্ষণকে প্রতিহত করে। যখন বয়স বাড়ার সাথে সাথে এই সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ কমতে থাকে, তখন হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে কি হয়, আমাদের বয়স্ক মানুষদের দেখবে প্রচন্ড হাড় যন্ত্রণা করে বা চলতে পারে না, হাঁটু ভাঙতে পারে না, চলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কি হয়, সাইনোভিয়াল তরলের পরিমাণটা কমে যায়। তো তোমাদের একটা জিনিস খেয়াল রাখবে, সাইনোভিয়াল তরলের সাথে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যেন কখনোই গুলিয়ে না যায়। সিএসএফ কোথায় থাকে, আমাদের মস্তিষ্কে থাকে। আর সাইনোভিয়াল তরল থাকে কোথায়, সাইনোভিয়াল তরল থাকে আমাদের অস্থিসন্ধিতে। এবারে আমরা দেখব যে আমাদের স্কেলিটাল মাসেল অর্থাৎ কঙ্কাল তন্ত্রের অর্থাৎ হাড়ের সঙ্গে যুক্ত যে সকল মাসেল অর্থাৎ স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত যে সকল পেশিগুলো আমাদের গমনে সাহায্য করে, যেমন হচ্ছে ফ্লেক্সন। ফ্লেক্সন পেশি কি করে, ফ্লেক্সন পেশি হচ্ছে যে সকল পেশি অস্থিকে অস্থি সন্ধির সংযোগস্থলে আনতে সহায়তা করে, অর্থাৎ অস্থি সন্ধির কাছাকাছি আনতে সহায়তা করে। যেমন আমি এই হাতটাকে ভাঁজ করছি, অর্থাৎ এই বাহুটা হচ্ছে এই কবজা সন্ধির কাছাকাছি চলে আসছে, অর্থাৎ হিউমেরাস রেডিয়াস এবং আল্লার যে বাহুটা সেটা কবজা সন্ধির কাছাকাছি আসছে। তো এক্ষেত্রে কি সাহায্য করছে, বাইসেপস পেশি। উদাহরণ হচ্ছে বাইসেপস, বাইসেপস পেশি সাহায্য করছে। এটা গেল ফ্লেক্সার।
ফ্লেক্সনে কি, যে সকল পেশি কোনো অস্থিকে অস্থিসন্ধির সংযোগস্থলে কাছাকাছি আনতে সাহায্য করে তাকে বলা হয় ফ্লেক্সন। এবারে আছে হচ্ছে এক্সোটেনশন। এক্সোটেনশন কি করে? এক্সোটেনশন করে হচ্ছে যে সকল পেশি অস্থিকে অস্থিসন্ধি থেকে দূরে যেতে সাহায্য করে। অর্থাৎ আমি হাতটা ভাঁজ করা ছিল, অর্থাৎ এই বাহুটা দূরে চলে গেল, হাতটাকে স্ট্রেচ করলাম, ফলে এই বাহুটা অস্থিসন্ধি থেকে দূরে চলে গেল, সেক্ষেত্রে সাহায্য করলো কে? ট্রাইসেপস পেশি। হাতের ক্ষেত্রে হচ্ছে ট্রাইসেপস। অর্থাৎ এক্সোটেনশন হচ্ছে যে সকল পেশি অস্থিকে অস্থিসন্ধি থেকে দূরে চলে যেতে সহায়তা করে, অর্থাৎ প্রসারিত করতে সহায়তা করে, তাকে বলে এক্সোটেনশন। এরপরে আছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন পেশি হচ্ছে যে সকল পেশি অস্থিকে, অর্থাৎ আমাদের যে দেহ অক্ষ, এই যে মিডিল অক্ষ, এই অক্ষ থেকে দূরে যেতে সহায়তা করছে। অর্থাৎ আমি হাতটাকে স্ট্রেচ করছি, উপরে তুলছি, সেটা দূরে যেতে সহায়তা করছে, তো সেটা হচ্ছে অ্যাবডাকশন। এটাকে সাহায্য করে ডেল্টয়েড পেশি। আর আছে অ্যাডাকশন। অ্যাডাকশনটি ঠিক অ্যাবডাকশনের উল্টো দেয়, এটা দূরে যেতে সহায়তা করছে, অ্যাডাকশন দেহাকের কাছে আসতে সহায়তা করে, সেটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি পেশি। এই নামগুলো একটু মনে রাখবে, নাম মানে পরীক্ষায় উদাহরণ চাই, তো সেক্ষেত্রে নামগুলো তোমাদের অবশ্যই লিখতে হবে। আর আরেকটা আছে রোটেটর পেশি। রোটেটর হচ্ছে যে কোনো অস্থিকে তার অস্থিসন্ধিতে ঘোরাতে সাহায্য, রোটেট করতে সহায়তা করে। যেমন পাইরিফর্মিস পেশি কি করে? ফিমারকে রোটেট করতে সহায়তা করে। তো এই স্কেলিটাল পেশিগুলো এইসবই ছিল: ফ্লেক্সন, এক্সোটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন এবং রোটেটর। এই কটাই তোমাদের সিলেবাসে আছে স্কেলিটাল মাসল। তো এগুলো একটু বই থেকে ভালো করে পড়ে নেবে। আর মানুষের দ্বিপদ গমনে হচ্ছে যে ভারসাম্য নিয়ন্ত্রণ, সেখানে একটা কোশ্চেন আসে যে মানুষের দ্বিপদ গমনের সময় মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণের সহায়কারী অঙ্গের নাম লেখো। যেটা আমি আগে বলেছিলাম, 1 নম্বর হচ্ছে লঘু মস্তিষ্ক, যেটা আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে। আর কি আছে? আর আছে হচ্ছে অন্তঃকর্ণের অর্ধচন্দ্রাকার নালী। আর অটোলিথ যন্ত্র। অন্তঃকর্ণে অটোলিথ যন্ত্র এবং অর্ধচন্দ্রাকার নালী এবং লঘু মস্তিষ্ক, এই তিনটে অঙ্গ মিলে আমাদের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণে, গমনের সময় ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে। তো মানুষের দ্বিপদ গমন থেকে এই সকল কোশ্চেনই আসতে পারে, যেমন ও সন্ধির প্রকারভেদ, অর্থাৎ সাইনোভিয়াল তরল আছে, আর সন্ধির প্রকারভেদ কবজা সন্ধি আর বল ও সকেট সন্ধি, আর স্কেলিটাল মাসল, আর আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গসমূহ। তো প্রথম চ্যাপ্টার থেকে আমাদের এইটুকুই ছিল। আর প্রথম চ্যাপ্টার থেকে টোটাল 19 নম্বর আসে পরীক্ষায়। তো তোমাদের আমি বলেছি পড়াতে পড়াতে যে 5 নম্বরে কোশ্চেন কি আসতে পারে, 2 নম্বরে কি আসতে পারে, শর্ট কি আসতে পারে, এমসিকিউ কি আসতে পারে। তো এটা গেল আমাদের ডিটেলস চ্যাপ্টার। এরপরে আমি একটা ভিডিও আনবো যেটাতে হচ্ছে আমরা শুধু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে প্রথম চ্যাপ্টার থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো আজকে এই অবধি, তাহলে এই অবধি থেকে আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হলো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব আরেকটা ভিডিও দিয়ে সেই অংশটুকু বুঝিয়ে দেওয়ার। তো আজকে এই অবধি, পরের দিন আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা।